আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সামনে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা, তাতে এটা গুরুত্বপূর্ণ। তোমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টার চলছে পড়া। এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তোমাকে অনেক সময় বলবে যে এই যৌগের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হয় কেন, এই যৌগ হয় না কেন। এটার মাদার কোশ্চেন কি? আয়নিক যৌগের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হয়, কিন্তু সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হয় না। অথবা কোশ্চেনটা এমন হতে পারে যে আয়নিক যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু সমযোজী যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন। কোনো তরল পদার্থ যখন তড়িৎ পরিবহন করে তখন ওই তরলকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। কি বলেছি? তড়িৎ বিশ্লেষ্য মানে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, আর ইলেকট্রোলাইটিক মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমি যদি বলি এই তরলের মধ্য দিয়ে বিদ্যুৎ যায়, কিন্তু এই তরলের মধ্য দিয়ে বিদ্যুৎ যায় না কেন, একটাই অ্যান্সার যে এই তরলের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মতো বিমুক্ত আয়ন আছে, কিন্তু এই তরলের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মতো বিমুক্ত আয়ন নেই, সেই জন্য সে তড়িৎ পরিবহন করে না। যেমন একটা প্রশ্ন, ডিয়ার স্টুডেন্ট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, কপার সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য তথা তড়িৎ পরিবহন করে কেন? এর কারণ কি বুঝতে হবে। সবার জলীয় দ্রবণের মধ্যে বিমুক্ত আয়ন আছে। যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে সোডিয়াম ক্লোরাইড ডিজলভ ইন ওয়াটার টু প্রডিউস সোডিয়াম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন, অ্যান্ড ওয়াটার ইজ আয়োনাইজড টু প্রডিউস প্রোটন অ্যান্ড হাইড্রোক্সিল আয়ন। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, প্রোটন এবং হাইড্রোক্সিল আয়নের মতো অসংখ্য বিমুক্ত আয়ন থাকে। এই বিমুক্ত আয়নের কারণে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি তড়িৎ বিশ্লেষ্য হয়, অর্থাৎ তড়িৎ পরিবহন করে। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য কেন? একই অ্যান্সার, সোডিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ ইন ওয়াটার টু প্রডিউস sodium ion and hydroxyl ion. Water is also produce proton and hydroxyl. Water is ionized to produce proton and hydroxyl ion. So aqueous solution of sodium hydroxide, sodium ion, hydroxyl ion, proton এবং হাইড্রোক্সিল আয়নের মতো অসংখ্য বিমুক্ত ইলেকট্রন থাকে। ইলেকট্রন না, বিমুক্ত আয়ন থাকে। এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য। সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হয় কেন? তোমরা খেয়াল রাখবা, বিশুদ্ধ পানি কিন্তু বিদ্যুৎ কুপরিবাহী, ব্যাড কন্ডাক্টর। কেন? বিশুদ্ধ পানিতে বিমুক্ত আয়নের পরিমাণ মানে প্রোটন এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণ খুবই কম থাকে। এই জন্য বিশুদ্ধ পানির মধ্য দিয়ে সামান্য পরিমাণে তড়িৎ পরিবহন হয়। তাহলে পানির তড়িৎ বিশ্লেষণের জন্য, তড়িৎ পরিবহনের জন্য কি করতে হয়? এখানে শক্তিশালী অ্যাসিড যোগ করতে হয়। লাইক সালফিউরিক অ্যাসিড ইজ অ্যান স্ট্রংগেস্ট অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ডিজলভ ইন ওয়াটার। সালফিউরিক অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে বা আয়নিত হয়ে প্রোটন এবং সালফেট আয়ন উৎপন্ন করে। লক্ষ লক্ষ কোটি কোটি যদি সালফিউরিক অ্যাসিডের অণু পানিতে যোগ করো, সবগুলো অণুই আয়নিত হবে। কমপ্লিটলি ডিজলভ ইন ওয়াটার টু প্রডিউস প্রোটন অ্যান্ড সালফেট আয়ন। সেই সাথে পানিও আয়নিত হয়ে প্রোটন উৎপন্ন করবে আর কি হাইড্রোক্সিল আয়ন। এর মানে প্রত্যেকটা যৌগের জলীয় দ্রবণে অসংখ্য বিমুক্ত আয়ন থাকে। এই বিমুক্ত আয়নের কারণে এই সব যৌগের জলীয় দ্রবণ কি তড়িৎ বিশ্লেষ্য। এর মানে আয়নিক যৌগের জলীয় দ্রবণ অবশ্যই কি তড়িৎ বিশ্লেষ্য, কারণ আয়নিক যৌগ পানিতে তার অসংখ্য বিমুক্ত আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে। এই জন্য আয়নিক যৌগের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না, সেটা আলাদা আলোচনা। এমনইভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা শক্তিশালী ক্ষার। পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা পানিতে যোগ করি, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ ডিজলভ ইন ওয়াটার টু প্রডিউস প্রোটন অ্যান্ড হাইড্রোক্সিল আয়ন। সেই সাথে পানিও আয়নিত হয়ে যায়। পানি আয়নিত হয়ে কি উৎপন্ন করে? প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ অসংখ্য বিমুক্ত আয়ন থাকে, তাই পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ কি? এর মানে তরল পদার্থে যত বেশি ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকবে, বিমুক্ত আয়ন থাকবে, ওই তরল তত বেশি কি হবে? তাকে বলবো আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য।
তাহলে এবার যদি আমি একটা কোশ্চেন করি যে সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? তাহলে কঠিন পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের জন্য মূল কারণ কি? বিমুক্ত ইলেকট্রন। তাহলে সোডিয়াম ক্লোরাইডে কোনো বিমুক্ত ইলেকট্রন নাই কঠিন অবস্থায়, তাই সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না আয়নিক যৌগ হলেও। বাট কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডে কোনো বিমুক্ত আয়নও থাকে না। সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন এটা আলাদা আলাদাভাবে থাকে না। তাহলে বিমুক্ত আয়নও নয়, বিমুক্ত, তাই কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তথা আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করে না। বাট তাকে যদি পানিতে যোগ করা হয়, তাহলে পানিতে যোগ করলে আয়নিক যৌগের বৈশিষ্ট্য পানিতে দ্রবীভূত হয়ে অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করবে, যাদেরকে আমরা বিমুক্ত আয়ন বলি। এই বিমুক্ত আয়নের কারণেই আয়নিক যৌগের জলীয় দ্রবণ কি? তড়িৎ বিশ্লেষ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি একবার রিভিউ দিই। প্রশ্নটা হচ্ছে, যখনই পরীক্ষায় আসবে যে এই যৌগের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য কেন, তাহলে তোমাকে অবশ্যই বুঝতে হবে এখানে অবশ্যই কি আছে? বিমুক্ত আয়ন আছে। তাহলে আয়নিক যৌগই তো পানিতে আয়ন তৈরি করে, তাই আয়নিক যৌগের জলীয় দ্রবণ কি? পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে, এর মানে তড়িৎ বিশ্লেষ্য। আর কঠিন অবস্থায় যদি বিদ্যুৎ পরিবহনের কথা বলে, তখন আমরা বুঝবো বিমুক্ত ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন যদি থাকে তাহলে তড়িৎ পরিবহন হবে, আর না হয় হবে না। তো সুতরাং আরেকবার বলছি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য কেন, মানে তড়িৎ পরিবহন করে কেন? তাহলে সোডিয়াম ক্লোরাইড ইজ অ্যাডেড উইথ ওয়াটার টু আয়োনাইজ টু প্রডিউস প্রোটন অ্যান্ড সোডিয়াম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন। সেই সাথে পানিও আয়নিত হয়ে প্রোটন তৈরি করে আর কি। তাহলে সোডিয়াম ক্লোরাইড ইজ ডিজলভ ইন ওয়াটার টু প্রডিউস সোডিয়াম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন। সেই সাথে পানিও আয়নিত হয়ে প্রোটন তৈরি করে আর কি, হাইড্রোক্সিল। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অসংখ্য বিমুক্ত আয়ন থাকে, তাই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য। বিশুদ্ধ পানি বিদ্যুৎ কুপরিবাহী কেন? বিশুদ্ধ পানিতে বিমুক্ত আয়নের পরিমাণ খুবই কম থাকে, সুতরাং বিশুদ্ধ পানি বিদ্যুৎ কুপরিবাহী। বিশুদ্ধ পানিতে যদি শক্তিশালী সালফিউরিক অ্যাসিড যোগ করি, শক্তিশালী ক্ষার যোগ করি, শক্তিশালী অ্যাসিড যোগ করি, আয়নিক যৌগ যোগ করি, সবগুলোই কি হবে? পানিতে আয়নিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবে। সেই সাথে পানিও আয়নিত হয়ে প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। ফলে আয়নিক যৌগের জলীয় দ্রবণে অসংখ্য বিমুক্ত আয়ন থাকে, তাই আয়নিক যৌগের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ হবে। আশা করি বুঝতে পেরেছ।